ব্রাজিল ন্যাশনাল টিমের সাবেক তারকা ফিলিপ মেলো সম্প্রতি মিডিয়াতে বলছেন যে তিনি মোটামুটি নিশ্চিত যে ডেভিড বেকহামের আমন্ত্রণে নেইমার 1 জানুয়ারি থেকে ইন্টার মিয়ামিতে জয়েন করতেছে। 1 জানুয়ারি 2027। আরেক ধাপ আগায় গিয়ে ব্রাজিলিয়ান মিডিয়া বলতেছে যে না, তার আগেও চলে যেতে পারে। সান্তোসের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে নেইমার চলে যেতে পারে ইন্টার মিয়ামিতে। এই ব্যাপারটার অর্থ কি আপনার কাছে? আমার কাছে এই ব্যাপারটার অর্থ কি? এই ব্যাপারটার অর্থ হচ্ছে আবার সেই এমএসএন 17-18 সিজনের পরে আমরা আবার পৃথিবীর সম্ভবত সবচেয়ে আলোচিত, সবচেয়ে সফল ট্রায়ো মেসি, সুয়ারেজ, নেইমারকে একসঙ্গে দেখতে পাবো। অবশ্যই এই বয়সে সেই জিনিস আর হবে না, শত শত গোল আর হবে না, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে নস্টালজিয়ায় ভেসে যাওয়ার একটা সুযোগ আসবে। এই প্রজন্মের একেবারে নতুন যারা ফুটবল দর্শক, এই ধরেন 15 থেকে 20 বছর বয়সী, তারা তো বেশিরভাগই এমএসএন শুনছেন বা ইউটিউবে বারবার দেখছেন, লাইভ এক্সপিরিয়েন্স তো করেন নাই। তাদের জন্য বিরাট একটা ব্যাপার হবে। অ্যাটলিস্ট তারা বুঝতে পারবেন যে বড়রা কেন এমএসএন করতো। না, ওই স্কিল, ওই ডমিনেশন দেখতে পাবেন না, কিন্তু ওই অরাটা দেখতে পাবেন। বরং এখন এই ম্যাচুরিটির সময়ে এসে তিনজনেরই যে অরাটা হয়েছে, তিনজনের যখন ছবি দেখবেন প্রায়ই ইন্টার মিয়ামির হয়ে হেঁটে আসতেছে, গোল সেলিব্রেট করতেছে, তখন অরাটা টের পাওয়া যাবে। ওকে, ব্যাপারটা এখনো রিয়েলিস্টিক না, মানে খুব কাছাকাছি গেছে তা বলা যায় না, কারণ ইন্টার মিয়ামি যে অফিসিয়াল প্রস্তাব পাঠাচ্ছে সান্তোসকে তাও না, আবার সান্তোস এখনো সিদ্ধান্ত নেয় নিজে ছেড়ে দেবে। তবে ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি, এবং সান্তোস বলছে যে ডিসেম্বর পর্যন্ত তারা ওকে চেষ্টা করবে জোর করে হলেও রাখার। তারপরে 1 জানুয়ারি থেকে ইটস আপ টু নেইমার। নেইমার যদি থাকতে চায় থাকবেন, নতুবা অন্য কোথাও যেতে চাইলে যাবে। সেখানেই ইন্টার মিয়ামির বহুকালের স্বপ্ন। 2023-24 থেকে তারা ট্রাই করে যাচ্ছে যে নেইমারকে পাওয়া যায় কিনা। অবশেষে তাদের সেই স্বপ্নটা পূরণ হলেও হতে পারে। মেলো বলতেছেন নেইমার এবার সিরিয়াসলি ভাবতেছে যে যাই, ওখানেই থাকি। আর নেইমারের যে জীবনযাত্রা, সেটার জন্য মিয়ামি একটা পারফেক্ট জায়গা। আর তার 2 প্রিয়তম বন্ধু আছে, তো গেলে কি হবে এবং সেই পুরনো সময়টা কেমন ছিল, দুটো মিশায়ে অল্প একটু বলি যে কেন নেইমারকে মিয়ামির নেওয়াটা বিরাট একটা বিজনেস, কেন ওখানে গেলে বিরাট একটা বিজনেস হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সেই সময়টা কেমন ছিল, সেই যে 14 থেকে 17, 14-15 সিজন থেকে 17-18 সিজন, 3টা সিজন, তো 3টা সিজনে তো 300 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে গেছে আমাদের। ওই 3টা সিজন একটু বলি। বসুন্ধরা এম ব্লকে 4 কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী 8 তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট 1920 বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। আমি মাঝে ট্রায়ো নিয়ে একটা কন্টেন্ট করতেছিলাম, সেখানে ওই মূলত এমবাপ্পে, ওলিসে আর দেমবেলে ওদের নিয়ে কথা বলতে গিয়ে বলতেছিলাম যে ক্লাব পর্যায়ে এমএসএন এর আশেপাশে কেউ নাই। তখন কেউ একজন ওখানে বলছিলেন যে কেন বিবিসির তো সাকসেস বেশি, বেল, বেনজেমা, ক্রিস্টিয়ানো, ওদের যে ট্রায়োটা একই সময়ে তো ওদের তো ট্রফি বেশি। আমি ট্রফি বুঝাইতে চাই নাই, আপনি এমএসএন এর গোল নাম্বারটা দেখবেন, তাদের ত্রাসটা দেখবেন যে ওই তিনজন যখন দৌড় দিত, মাঝখানে সুয়ারেস, দুপাশ থেকে মেসি আর নেইমার, এইটা টেরেবল একটা দৃশ্য। এটা হজম করা কঠিন ছিল প্রতিপক্ষের জন্য, এবং সেটা তারা বহুবার করে দেখাইছে। আপনি গোল নাম্বার যদি দেখেন, 3টা সিজনের প্রত্যেকটা সিজনে তারা শতাধিক গোল করছে। প্রথম সিজনে 122 গোল করছে, পরের সিজনে 131, তারপরের সিজনে 110। মানে 110-এর কম কখনো গোল করে নাই তারা। আপনি চিন্তা করেন, 3 সিজনে 363টা গোল করছে। এটা ইএসপিএন এর স্ট্যাটস অনুযায়ী 363, কোনো স্ট্যাটস অনুযায়ী এটা 364। কারণ ওই যে সুয়ারেজের 16-17 সিজনে 36 গোল ধরা হবে না 37 গোল ধরা হবে, ওটা নিয়ে একটু বিতর্ক আছে, তবে 363 ধরেন। 363 কি অবিশ্বাস্য নাম্বার, কি অবিশ্বাস্য নাম্বার। 3টা ফরওয়ার্ড মিলে 3 সিজনে 363টা গোল করছে, এটা আপনি পৃথিবীর কোথায় পাবেন? এবং ওই যে নস্টালজিয়ার টাইমটা, এবং দেখেন মানে এমনিতে মনে হয় না যে এমএসএন সময়টা মানেই হচ্ছে শুধু মেসি ডমিনেট করতেছে, সুয়ারেজ আর নেইমার বোধহয় চেয়ে দেখতেছে, তাই কি? সুয়ারেজ ওর মাঝখানে 1 বছর ওদের দুইজনের ছাড়ায়, বিপুল ব্যবধানে ছাড়ায় সর্বোচ্চ গোলদাতা হয়ে গেল। ওর মধ্যে 1 বছর নেইমার ছিল সেরা আকর্ষণ, সে কিন্তু গোল নাম্বার না। এরা তো আবার পরস্পরে অ্যাসিস্ট করতেছে, অ্যাসিস্ট হিসাবটা করি নাই, গোল কন্ট্রিবিউশন হিসাব করলে এটা তো হাজার ছাড়া যাবে।
তিনজন মিলে পরস্পরের যে গোলটা করাইছে, কি বিস্ময়কর সময়, কি বিস্ময়কর সময়। ওই সময়ে নেইমার সেই পিএসজি রে গুড়ায় দেওয়া পারফরমেন্সটা করতেছে। আর মেসি তো মেসি, প্রত্যেকটা সিজনে রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা সিজনে রেকর্ড হচ্ছে। আমার জন্য এটা খুব বড় নস্টালজিয়া কেন, আমি আসলে শেষ মানে পুরোপুরি পুরো সিজনটা রাত জেগে ফুটবল দেখার টাইমটা ছিল ওই এমএসএন এর টাইমটা। এরপর থেকে আমার আসলে ফুটবল দেখার রেশিওটা অনেক কমছে। এখন তো যেটা দাঁড়াইছে, আপনারা যারা আমার কন্টেন্ট দেখেন বুঝতেই পারেন যে দেখার ছাপ আমার কথায় অনেক কম। এটা যারা দেখেন তারা বুঝতে পারবেনই। আমি বড় ম্যাচ হইলে দেখা যায় দেখি, যদি অ্যাবেল হই, দেখা যায় যে বেশি রাতে হলে শরীরে পারি না। ওই কম রাতের দিকে হলে বড় ম্যাচ দেখি, ছোট ম্যাচ হইলে হাইলাইটস দেখি, একেবারে না হইলে পড়ে টড়ে বলি। তো এই পড়া আর দেখার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। প্রতি রাতে দেখতে হবে, মানে প্রতি উইকেন্ডে শনি রবি আপনি মিস করতে পারবেন না, তাহলেই না হচ্ছে আপনি মজাটা পাবেন। আমার সেই টাইমটা ওই শেষ ছিল এমএসএন এর টাইম। শুধু এমএসএন কে বললে ওই নস্টালজিয়াটা পুরোটা ধরা যায় না। বিবিসি ওপাশে তারা তো ট্রফি জিততেছে সবচেয়ে বেশি, এমএসএনও একেবারে কম জেতে নাই। ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতছে একটা, চ্যাম্পিয়ন্স লিগ জিতছে একটা, লিগ বোধহয় দুটো জিতছে, কোপা দেল রে জিতছে, অনেক কিছু জিতছে। আর বিবিসি তো জিতেই যাচ্ছে, জিতেই যাচ্ছে। সঙ্গে ওই যে কম্পিটিশনটা, যে এই উইকেন্ডে মেসি 4টা মারছে, সঙ্গে তাইলে রোনালদোর একটা হ্যাটট্রিক লাগবে। রোনালদো 2টো মারছে, মেসি অন্তত একটা তো মারবে। এমএসএন মিলে 6টা মারছে, বিবিসি মিলে 7টা মারবে। এই যে কম্পিটিশনটা, ওরে বাপরে বাপ, অবিশ্বাস্য একটা কম্পিটিশনের সময় ছিল। মানে এমএসএন আর বিবিসিতে তো ছোট করে আনি, ওই সময়টাকে যদি বলি রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা একই লিগে দুটো দল খেলতেছে। অবশ্যই আমরা যেটা বলি যে আমাদের প্রজন্মের সৌভাগ্য বা পৃথিবীর সৌভাগ্য যে এরকম একটা টাইম দেখা গেছে যখন রোনালদো আর মেসি প্রতি সপ্তাহে, প্রতি সিজনে দুবার পরস্পরের মুখোমুখি হচ্ছে, প্রতি সপ্তাহে পরস্পরের বিপক্ষে লড়াই করতেছে, ওরে ছাড়া যাওয়া যায় কিনা। এই ব্যাপারটা তো দেখা আসলে জেনারেশনে জোটে না। বহু জেনারেশন কেটে গেছে, কেউ এরকম দুজন গ্রেটকে এক লিগে খেলতে দেখে নাই, কেউ দেখে নাই। পেলে ম্যারাডোনা তো এক লিগে খেলার সম্ভাবনাই নাই। পেলে, প্লাতিনি, ম্যারাডোনা কেউ কখনো এক লিগে খেলেন নাই। ফলে এই দৃশ্য কেউ দেখতে পারে নাই। আমরা এই সময়ে যারা বাঁচছি তারাই শুধু এটা দেখতে পাচ্ছি। তবে শুধু মেসি রোনালদো, শুধু এমএসএন বিবিসি না, ওই সময়ের বার্সেলোনা রিয়াল পুরো সেটআপটাই ভাইরে ভাই। তুই ডাগা উঠে তাকান না, মরিনহো একদিকে দাঁড়ানো, আরেকদিকে পেপ দাঁড়ানো, ওখানে যে মারামারি, যে নাটকীয়তাটা হতো প্রেস কনফারেন্সে যা হতো। আচ্ছা যাই হোক, কোথা থেকে কোথায় চলে গেলাম, এমএসএন বলতে গিয়ে ওই সময় ফিরে আনতে চাইলাম। ওই সময়টা আসলে বিরাট ব্যাপার। ওই সময়টাই তো ইন্টার মিয়ামি কিনতে চায়, সময় কিনতে চায়। এই যে আমার স্মৃতিতে যে দোলা দিয়ে উঠছে সকালে নিউজটা দেখার পর থেকে, পৃথিবীতে কয়েক কোটি মানুষের স্মৃতিতে এই দোলাটা দিয়ে উঠছে যে ইন্টার মিয়ামিতে গেলে এমএসএন আরেকবার দেখতে পাবো একসঙ্গে। এমনিতে ওরা তিনজন তো আসলে মাঠের বাইরেও খুব ঘনিষ্ঠ বন্ধু। এখনো ওদের প্রায় ছবি দেখা যায়, এই এখানে ইয়ার্টে, এখানে ওই অবকাশ যাপন কেন্দ্রে তিন বন্ধু যার যার ফ্যামিলি নিয়ে একসঙ্গে সময় কাটাচ্ছে। এখন অবশ্য মেসির একটা অত্যন্ত দুঃসময় চলতেছে, তার জীবনের সবচেয়ে খারাপ সময়টা যাচ্ছে। আমি মোটামুটি নিশ্চিত নেইমার সুয়ারেজরা তার পাশে ভার্চুয়ালি প্র্যাকটিক্যালি আছে বা থাকবে। ফলে কিন্তু এমনিতে আনন্দের সময়গুলোতেও তো তারা তো একসঙ্গেই থাকে। ওদের তো আনন্দের শেষ নাই, ওদের আড্ডার শেষ নাই। কিন্তু মাঠে ওদেরকে আরেকবার দেখার যে নস্টালজিয়া, ওটা ইন্টার মিয়ামি কিনতে চায়। ইন্টার মিয়ামি এই যে নেইমারকে কিনতে চাচ্ছে এবং 2024 সাল থেকে কিনতে যাচ্ছে। নেইমার যখন আল হিলালে গেল, তখন থেকেই ইনফ্যাক্ট হোর্হে মাস মূলত ইন্টার মিয়ামির নায়ক যিনি, ডেভিড বেকহাম তো ফেস, মূল পরিকল্পনাকারী, মূল বিনিয়োগকারী, বেশিরভাগ অংশটার মালিক কিন্তু ওনরা দুই ভাই, হোর্হে মাস আর ওনার ভাই, ওনরা দুই ভাই। তো ওনরাই হচ্ছে মূল স্বপ্নটা দেখেন এবং মূল পরিকল্পনাটা করেন। এই হোর্হে মাস 2023-24 থেকে চেষ্টা করতেছে নেইমারকে আনা যায় কিনা। অবশ্যই একবারে সরল করে দেখলে নেইমারকে আনার প্রধান উদ্দেশ্য হচ্ছে এমএসএন ব্যবসা। এমএসএন ব্র্যান্ডটারে আপনি যেই এক করতে পারবেন, পৃথিবীর কয়েক কোটি মানুষের যেটা বললাম তাদের একদম মস্তিষ্কে ডোপামিন সিক্রিয়েশন শুরু হয়ে যাবে যে ভাইরে ভাই আরেকবার এমএসএন রে দেখবো। এটা তাদের টিআরপি এই জায়গায় নিয়ে যাবে, তাদের বিজনেস ভ্যালু এই জায়গায় নিয়ে যাবে। ওকে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে তাদের ছিল যে বার্সেলোনা ভক্তদের, সারা পৃথিবী জুড়ে থাকা যে বার্সেলোনা সমর্থকদের যে বেজ, এই বেজটারে কানেক্ট করা।
সেটা তারা অলরেডি খানিকটা করে ফেলছে। নেইমার আসে নাই, নেইমার আল হিলালে চলে গেছে, তারপরে অলরেডি বেশ খানিকটা করে ফেলছে, কারণ তারা ওই সময় নস্টালজিক বেশ কয়েকজন ক্যারেক্টারে হাজির করছে। যেমন সুয়ারেজ আছে, মেসি আছে, এর মাঝখানে আলভা আর বুস্কেটস কয়েক 200 জন খেলে গেল, মানে একটা বার্সা বার্সা ফিল তো ওরা দিল। ফলে বার্সা সমর্থকরা দুনিয়া জুড়ে যেখানে যে আছে তারা কিন্তু এখন তাদের সেকেন্ড টিম না হলো থার্ড টিম হয়ে গেছে ইন্টার মিয়ামি। ও কাজটা অলরেডি হোরেমাস করে ফেলছেন। কিন্তু হোরেমাসের আরেকটা মহাপরিকল্পনা আছে, একটা পরিকল্পনা আছে। সেই মহাপরিকল্পনাটা হচ্ছে ইন্টার মিয়ামিকে একটা লাতিন ব্রিজে পরিণত করা। এমনিতেই ইন্টার মিয়ামির যে অবস্থানটা, ওই অবস্থানটা হচ্ছে লাতিন জনগোষ্ঠীর একটা বেস। আমেরিকায় যত লাতিন মানুষ থাকেন তার সিংহভাগ ওই মিয়ামির আশেপাশে, ফ্লোরিডা, মিয়ামি এই এলাকায় থাকেন। এই এলাকাটায় এমনিতেই লাতিনদের একটা উপস্থিতি আছে, ফলে লাতিন ভিউয়ার, লাতিন বেস, লাতিন একটা সিগনেচার তৈরি করা, এটা তাদের শুরু থেকেই আছে। এছাড়া তারা যেটা চায়, আগে যেটা ছিল লাতিন আমেরিকান ফুটবলারদের ব্রিজ ছিল মূলত 3টা ক্লাব, পোর্তো, বেনফিকা, আয়াক্স। এটা হয়ে তারা ইউরোপে ঢুকতো। তো 3টাই ইউরোপিয়ান ক্লাব, কিন্তু ইউরোপিয়ান মিড টায়ার ক্লাব, কোনোটাই টপ 5 লিগের ক্লাব না। যখন একটা বাচ্চা 16-17 বছর বয়সী এই রিভার প্লেটের বা সান্তোসের ও ইউরোপে যাবে, অনেক সময় দেখা যেত সবাই তো মেসি হয় না, সবাই তো একটানে ওই বার্সেলোনা বা সিটিতে গিয়ে পৌঁছায় না, মাঝখানে একটা ব্রিজ হয়ে যায়, যেখানে গিয়ে সে তার পারফরমেন্সটা আরেকটু দেখায়। দেখানোর পরে ইউরোপিয়ান বড় ক্লাবগুলো, এই যে এনজোর ক্ষেত্রে যেটা ঘটছে বা বেশিরভাগের ক্ষেত্রে যেটা ঘটে, তুমি বেনফিকা ভালো করতেছো, আসো রে ভাই চেলসিতে আসো। ওই যে ব্রিজটা, ওই ব্রিজটা ইন্টার মিয়ামি হতে চায় লাতিন আমেরিকান ফুটবলারদের ক্ষেত্রে। সেটার জন্য তারা যেটা করলো, মেসির সঙ্গে যে মুহূর্তে কন্ট্যাক্ট হলো, পরের মাস যখন বেখামরে দিয়ে ওটা করাতে পারলেন, ওটা বেখামের ব্যক্তিগত কৃতিত্ব। ওখানে হোরে মাস্টার্স কারো কোনো ভূমিকা নেই। ওরা বেখাম যেভাবে করছে ওই নাটক, আমি বহু কন্টেন্টে বলছি, আরো বলবো, খুব নাটকীয়ভাবে কাজটা করছে। ও যেটা যে মুহূর্তে বেখাম ওটা করতে পারছে, হোরে মাস কি করছেন, হোরে মাস চলে গেছেন বুয়েন্স আয়ার্সে। উনি আর্জেন্টিনায় গিয়ে 3টা ক্লাবের সঙ্গে কন্ট্যাক্ট করে ফেলছেন যে তোমাদের একাডেমিতে আমি কিছু ইনভেস্ট করব, ইনভেস্ট করার জন্য করব, আমার কোনো রিটার্ন দিতে হবে না, কিন্তু আমার সঙ্গে একটা ছোট এগ্রিমেন্ট করে রাখতে হবে। কি? আমি রিফিউজাল ফার্স্ট একটা চুক্তি করব তোমারে, তোমার একাডেমির যত খেলোয়াড় বেচবা, বেচার সময় আমাকে আগে জানাইতে হবে যে হরে একটা খেলোয়াড় বেচতেছি, এটা এত পর্যন্ত দর উঠছে, ফাইনাল দরটাই জানাবা, ওটা আমি দিয়ে নিতে পারলে নিয়ে নেব, না হলে তুমি তারই দিয়ে দেবা। এটাকে বলে রিফিউজাল ফার্স্ট এগ্রিমেন্ট। এটা পৃথিবীর অনেক ক্লাবের সঙ্গে অনেক ক্লাবের হয়ে থাকে। সে কি করছে দেখেন, সে আর্জেন্টিনোস জুনিয়র, রিভার প্লেট, আর একটা ক্লাব, ওটার নাম মনে করতে পারতে, ইন্ডিপেন্ডেন্টে, এই কয়টা ক্লাবের সঙ্গে এটা চুক্তি করে ফেলছে যে তোমার একাডেমি থেকে কোনো খেলোয়াড় বেচলে আমি রিফিউজাল ফার্স্ট পাবো, অগ্রাধিকার পাবো, আমাকে প্রথম জানাতে হবে। আর সে সুবিধা কিন্তু সে সমানে নিচ্ছে। আপনি দেখেন এখন যে এই বছরের যে ইন্টার মিয়ামি 30 জনের স্কোয়াড, এখানে 14টা আর্জেন্টাইন, মেসি বাদেই 13টা আর্জেন্টাইন, তার মধ্যে এই 15 থেকে 20-এর মধ্যে বয়সী 4 জন। এই যে কতগুলো খেলোয়াড় চলে আসে, এটা দুটো কারণে আসছে। এক তো ওই যে কন্ট্যাক্টটা করে ফেলছে, দ্বিতীয়ত কন্ট্যাক্ট অনুযায়ী বাচ্চারা আসবে কেন, বাচ্চার মা বাবা পাঠাবে কেন। ওখানে মেসি আছে, এখন ডিপল আছে, সুয়ারেজ আছে, তোমাদের হিরো মেসি আছে, তাহলে জায়গাটা ভালো, এটা তো বুঝতেছো যে ওই জায়গায় ভালো খেলোয়াড়রা থাকে, তাহলে পাঠাবে না কেন তোমার বাচ্চারে। তখন বাচ্চাও রাজি, বাচ্চার বাবা মাও রাজি, ক্লাবের সঙ্গে তো এগ্রিমেন্ট আছে। এই যে একটা ব্রিজ হয়ে গেল, এখন এদের বেচে একটা আয় করা আর এদের বেজটা পাওয়া, আর লাতিন ওখানে যে জনগোষ্ঠী আছে লাতিন আমেরিকায় যে বিপুল ভিউয়ার, তাদের ইউজ করা, তাদের মধ্যে নিজেদের একটা বেস তৈরি করা। আপনি দেখবেন সুয়ারেজ আসার পরে তারা উরুগুয়ে থেকে ওটা পাচ্ছে। উরুগুয়ের একটা ক্লাবের সঙ্গে এবছরই বোধহয় রিফিউজাল ফার্স্ট চুক্তি করতে যাচ্ছে। উরুগুয়ে থেকে অলরেডি ফ্যালকন সহ 2-3 জন খেলোয়াড় চলে আসে। এছাড়া তারা চাচ্ছে যে এই জিনিসটা মূলত ব্রাজিল, এখনো তো পৃথিবীর সবচেয়ে বেশি খেলোয়াড় উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল। যদিও কোয়ালিটেটিভ যে খেলোয়াড় সাপ্লাই দেওয়া, সেখানে রিভার প্লেট এখন সবার উপরে, বা আর্জেন্টাইন 3টা ক্লাব খুব ডমিনেট করতেছে, কিন্তু সবচেয়ে বেশি ফুটবলার এখনো ব্রাজিল সাপ্লাই দিচ্ছে। সেই জায়গাটায় সান্তোস সহ বিভিন্ন, সান্তোস, ফ্লেমিঙ্গো, এদের সঙ্গে যদি রিফিউজাল ফার্স্ট চুক্তিটা করে ফেলতে পারে ইন্টার মিয়ামি, আরও একটা বিরাট স্রোত না, আরও লাতিন বেস তৈরি করা, আরও বিজনেস, খেলোয়াড় বেচে বিজনেস, টিআরপি দিয়ে বিজনেস, সুভেনির বেচে বিজনেস, মার্চেন্ডাইজিং করে বিজনেস, কত শত বিজনেস। সেটার একটা বড় উপায় হতে পারে নেইমার কেনা, যে কারণে হোরে মাস 23 থেকে নেইমারের পিছনে পড়ে আছেন। এটা শুধু এমএসএন নস্টালজিয়া না,
এই লোকটা ফুটবল রোমান্টিক মানুষ, উনি বহু আগে থেকে ফুটবল ক্লাবের বিজনেস করেন, কিন্তু ওনার কাছে ফুটবল ক্লাবটা ডেভিড বেকামের মতো শুধু রোমান্টিসিজম না, এই যারে পাও কিনে আনো আয়না একটা বিরাট আনন্দ করো। উনি আনন্দ করবেন, আনন্দটাকে ব্যবসা দিবে, আনন্দটা কত বছর ব্যবসা দিবে। উনি মেসির পেছনে বিলিয়ন ডলার খরচ করতে রাজি আছেন। উনি হিসাব করবেন যে মেসির লিগাসি ওনাকে কত বছর ব্যবসা দিবেন। মেসিকে অলরেডি ওনাদের বড় শেয়ার অফার করে দিয়েছেন। নেইমারও যদি ওরকম একটা প্রতিশ্রুতি নিয়ে আসে যে সান্তোসের সঙ্গে চুক্তিটা করায় দিচ্ছি, সান্তোসের সঙ্গে রিফিউজাল ফার্স্ট চুক্তিটা করায় দিচ্ছি, তাহলে কে জানে নেইমারকেও দেখা যাবে যে শেয়ার অফার করে দিছে, যে শেয়ার দিচ্ছি তোমার, তুমি চলে আসো, তোমার ব্র্যান্ড বেচা পুরা ব্রাজিলের 5টা ক্লাবের সঙ্গে চুক্তি করে ফেলবো। অলরেডি কিন্তু আটলান্টা, ফিলাডেলফিয়া এরাও এইসব রিফিউজাল ফার্স্ট চুক্তির দিকে যাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবের সঙ্গে। আপনি দেখবেন, এটা আমি আগে গত বছর একটা কন্টেন্টে করছিলাম 25-এর শেষ দিকে, যে আগামী 4-5 বছরের মধ্যে এরকম একটা দৃশ্য দেখবেন, লাতিন ফুটবলাররা আর এই পোর্তো বেনফিকা, আয়াক্স হয়ে ঢুকতেছে না ইউরোপে, এরা মূলত আমেরিকা হয়ে ঢুকবে। আমেরিকান যে লাইফস্টাইল, আমেরিকান যে সুযোগ সুবিধা, ওদের যে অ্যাট্রাক্ট করার ক্ষমতা এবং এই যে ভিউয়ার বেস, এগুলো মিলে MLS হয়ে যাবে মূলত লাতিন আমেরিকান ফুটবলারদের বড় ব্রিজ। সেই পথে ইন্টার মিয়ামি একটা বিরাট ব্রেক করতে যাচ্ছে যদি তারা নেইমারকে পায়। ওকে, ওদের বিজনেস ওদের জায়গায় থাক, ওদের বিজনেস দিয়ে যদি পৃথিবী উপকৃত হয়। আমি ব্যক্তিগতভাবে চাই যে ইউরোপের বাইরে এরকম মাঝারি হইলেও অ্যাট্রাক্টিভ লিগ গড়ে উঠুক, যে লিগ নিয়ে কথা হবে, যে লিগে টাকা থাকবে, যে লিগ টেলিকাস্টের সময় আমরা হয়ে থাকবো, এতে সত্যি সত্যি ফুটবল ছড়াবে, ফুটবল বিকেন্দ্রীকরণ হবে। ফুটবল শুধু ইউরোপে থাকলে হবে না, সেটার বড় উপায় আগে একদিন একটা বড় কন্টেন্টে বলছে ইউরোপের বাইরে লিগ প্রতিষ্ঠিত করতে হবে। সেখানে MLS এর প্রতিটা উত্থান আমাকে আনন্দ দেয়। মেসি, নেইমার, সুয়ারেজ বলেই শুধু আনন্দ দেয় তা না, কিন্তু এন্ড অফ দি ডে ওইটা ভাবতেই একটা গা শিউরে উঠতেছে যে ভোর রাতে উঠবো, উঠে আবার MSN এর খেলা দেখবো। আগে রাত জেগে দেখতাম, এখন শরীর পারমিট করে না, ভোরে তো উঠি, ভোরে উঠে আবার MSN রে একসাথে দেখবো, আবার ওই ছবিগুলো দেখতে পাবো সকাল হলে, যে তিনজনে একসাথে হাঁটতেছে, তিনজনে একসাথে খুনসুটি করতেছে মাঠে। সেই সময়ের অপেক্ষায় থাকি MSN পুরো জগৎ আরেকবার বিদায়ের আগে মাথায় যাক। তবে আমি একটা কথা বলি, আপনি মোটেও অবাক হবেন না আগামী সিজনে, মানে আগামী জানুয়ারিতে যদি কোনো একটা ক্লাবে ক্রিস্টিয়ানো রোনালদো চলে আসে, এরকম একটা ব্যাপক আলোচনা আছে যে আমেরিকার কোনো একটা ক্লাবে রোনালদো চলে আসবে। যারা এটা আনার উদ্যোগ নিচ্ছেন তারা দয়া করে আরেকটা কাজ করেন, বেনজেমার সঙ্গেও কথা বলে ফেলেন। বেল তো রিটায়ার করে ফেলছে, আপনারা যদি বেনজেমা, রোনালদোরে চুক্তিভুক্ত করে ফেলতে পারেন, বেলরে গিয়ে বললে হবে ও রিটায়ারমেন্ট ভেঙে চলে আসবে। BBC ভার্সেস MSN আরেকবার এখানে হয়ে যাক, এই শেষ বেলায় আরেকবার জমে উঠুক। সবার জন্য শুভেচ্ছা। শেষটুকু একেবারে মানে ওভার এক্সাইটমেন্ট থেকে বললাম, রোনালদো বড় জোর আসতে পারে, বাকিরা হয়তো আসবেন না, কিন্তু তবুও একবার দেখতে কার না ইচ্ছা করে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।